হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজির চ্যানেলে স্বাগত। 2024 সালের উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে প্রথম এমসিকিউ দেখো যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে? তাহলে উত্তর হবে ফ্রিডম্যান। ফ্রিডম্যান বলেছেন যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল। দ্বিতীয় কোশ্চেন দেখো যে দাদাত একটি কি? তাহলে দাদাত একটি হচ্ছে ফরাসি শব্দ। তারপরে কোশ্চেন দেখো যে সল্ট টু স্বাক্ষরিত হয় কোন সালে? এখানে সল্ট টু অর্থাৎ এখানে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক টু এটা স্বাক্ষরিত হয় হচ্ছে 1979 সালে। ঠিক আছে, তাহলে 1979 সালে এই স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক টু স্বাক্ষরিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়, কে বলেছেন? তাহলে উত্তর হবে জে ফ্রাঙ্কেল। জে ফ্রাঙ্কেল বলেছেন যে জাতীয় স্বার্থ হলো পররাষ্ট্রনীতির মুখ্য বিষয়। তারপরে কোশ্চেন দেখো যে সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? তাহলে উত্তর হবে নেপালের কাঠমান্ডুতে। তাহলে উত্তর হবে কাঠমান্ডুতে। তারপরে কোশ্চেন দেখো যে কোন সালে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়? তাহলে উত্তর হবে 1999 সালে। 1999 সালে ভারত আর পাকিস্তান এই দুটি দেশের মধ্যে লাহোর ঘোষণাপত্র কিন্তু স্বাক্ষরিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো কত? তাহলে উত্তর হবে 10। আমাদের যে আর কি একটা আন্তর্জাতিক সংস্থা আছে ইউনাইটেড নেশনস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, সেই সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ আছে সেই নিরাপত্তা পরিষদের কিন্তু 15 জন মেম্বার থাকে। ঠিক আছে, 15 জন সদস্য বিশিষ্ট এই নিরাপত্তা পরিষদ। তার মধ্যে হচ্ছে 5 জন স্থায়ী সদস্য থাকে আর হচ্ছে 10 জন থাকে অস্থায়ী সদস্য। ঠিক আছে, তাহলে অস্থায়ী সদস্য হচ্ছে 10 জন। তারপরে কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? তাহলে উত্তর হবে 1/3। এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সদস্যরা 1/3 সদস্য কিন্তু প্রতি বছর অবসর নেন। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো? তাহলে উত্তর হবে দক্ষিণ সুদান। বর্তমানে যে আমাদের আর কি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সংস্থা আছে সম্মিলিত জাতিপুঞ্জ, সেই সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193। আর তার মধ্যে সবার শেষে যেই দেশটি আর কি যোগ দিয়েছে এই সম্মিলিত জাতিপুঞ্জে সেই দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হলো? তাহলে মনে রাখবে 9 বছর। আন্তর্জাতিক যে আদালত আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইখানে যে বিচারপতি থাকে টোটাল কিন্তু 15 জন বিচারপতি থাকে। ঠিক আছে, এই আদালতে 15 জন বিচারপতি থাকে। তার মধ্যে তাদের যে কার্যকাল সেটা হচ্ছে 9 বছর। 9 বছর করে একজন বিচারপতি তাদের কার্যকাল সমাপ্ত করে তারপরে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন? তাহলে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন বেনথাম। বেনথাম এক কক্ষ বিশিষ্ট আইনসভার আর কি সমর্থক। তারপরে কোশ্চেন দেখো যে সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে কোথায়? তাহলে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আর কি বিচার বিভাগ সেটা কিন্তু সবচেয়ে শক্তিশালী। তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হলো? তাহলে মনে রাখবে লর্ড সভা। ব্রিটেনের যে উচ্চকক্ষ আইনসভার সেই উচ্চকক্ষের নাম হচ্ছে লর্ড সভা। আর নিম্নকক্ষ কোনটা? নিম্নকক্ষ মনে রাখবে যে কমন সভা। যেমন ভারতের যে পার্লামেন্ট, আমাদের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। তাহলে সেই সংসদেরও তো দুটি কক্ষ, একটা রাজ্যসভা একটা লোকসভা। তাহলে রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আমাদের আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। ঠিক তেমনই ব্রিটেনেও দুটি কক্ষ আছে, একটা লর্ড সভা একটা কমন সভা। লর্ড সভা উচ্চকক্ষ আর কমন সভা নিম্নকক্ষ। তারপরে কোশ্চেন দেখো যে একক পরিচালকের একটি উদাহরণ হলো? তাহলে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এখানে একক পরিচালকের কিন্তু একটি উদাহরণ। তারপরে কোশ্চেন দেখো যে কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড বইটি কার লেখা? তাহলে উত্তর হবে ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন কিন্তু এই বইটি লিখেছেন কমেন্টারিজ অন দ্য লস অফ ইংল্যান্ড। তারপরে কোশ্চেন দেখো যে পার্লামেন্ট একটি খেলার বস্তু, কে বলেছেন? তাহলে পার্লামেন্ট একটা খেলার বস্তু এটা বলেছেন বেনিতো মুসোলিনি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন? তাহলে মনে রাখবে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন দেখো যে পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায়? উত্তর হবে 6 মাস। কোনো যদি একজন আর কি ব্যক্তি তিনি যদি পার্লামেন্টের সদস্য নাও হন তাহলেও কিন্তু তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকতে পারবেন। কত সময়? মনে রাখবে 6 মাস। তারপরে কোশ্চেন দেখো যে অর্থ বিলকে রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বাধিক কতদিন বা কত মাস? তাহলে উত্তর হবে 14 দিন। ঠিক আছে, 14 দিন কিন্তু আর কি রাজ্যসভা একটা অর্থ বিলকে আটকে রাখতে পারে, তার বেশি কিন্তু আটকে রাখতে পারে না। তারপরে কোশ্চেন দেখো যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তাহলে উত্তর হবে জি.ভি. মবলঙ্কর। লোকসভার যে স্পিকার, আমাদের যে আইনসভা, সেই আইনসভার দুটি কক্ষ, একটি লোকসভা একটি রাজ্যসভা। তাহলে এই যে লোকসভা তার যে প্রথম স্পিকার ছিল, অর্থাৎ স্পিকার কি করে? যে লোকসভাকে পরিচালনা করে, লোকসভার যে সভাপতি করেন
লোকসভায় যে সভাপতিত্ব করেন তাকে তো স্পিকার বলে। তাহলে সেই লোকসভার যে স্পিকার, তিনি প্রথম যে স্পিকার ছিলেন তার নাম হচ্ছে জি.ভি. মামলঙ্কর। তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কত সংশোধনী আইন অনুসারে? মনে রাখবে ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর। একটা হচ্ছে একদম গ্রামীণ সবচেয়ে প্রথম যে স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। এই যে 3টি স্তর আছে, এই 3টি স্তরের মধ্যেই তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য কিন্তু আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। তাহলে সেই আসন সংরক্ষণের ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়? মনে রাখবে ৭৩তম। এটা হয় হচ্ছে 1992 সালে, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হলো কত? তাহলে স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হচ্ছে মনে রাখবে 12 জন। তারপরে কোশ্চেন দেখো যে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন কার কাছে? তাহলে মনে রাখবে যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি তার পদত্যাগপত্র পেশ করেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। এখানে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও, যাকে তোমরা বিডিও বলে চিনো, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই বিডিওর বাংলায় হচ্ছে এখানে ব্লক উন্নয়ন আধিকারিক। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। তারপরে কোশ্চেন দেখো যে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়, তাহলে উত্তর হবে কাউন্সিলর। আমাদের যে কলকাতা আর কি মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, বাংলাতে বললে কলকাতা পৌর নিগম আর ইংরেজিতে বললে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাহলে সেখানে যে নির্বাচিত সদস্যরা তাদেরকে বলা হয় কাউন্সিলর। তাহলে এই ছিল এমসিকিউ। এবার দেখি এসিকিউ কি কি এসেছে। ফার্স্ট কোশ্চেন দেখো যে কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? তাহলে উত্তর হবে পটসডাম। পটসডাম সম্মেলনের মাধ্যমে কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? তাহলে ট্রুম্যান নীতি ঘোষিত হয় হচ্ছে 12ই মার্চ 1947 সালে। ঠিক আছে, তাহলে 12ই মার্চ 1947 সালে কিন্তু ট্রুম্যান নীতি ঘোষিত হয়। তারপরে কোশ্চেন দেখো যে সিয়াটো কথাটির পূর্ণ রূপ কি? তাহলে সিয়াটো কথাটির পূর্ণ রূপ হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। তাহলে মনে রাখবে যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। তারপরে একটা কোশ্চেন আছে অথবা দিয়ে, সেটা হচ্ছে পেরেস্ট্রোইকা কি? তাহলে পেরেস্ট্রোইকা কথার অর্থ হচ্ছে যে অর্থনৈতিক পুনর্গঠন। ঠিক আছে, তাহলে পেরেস্ট্রোইকা কথার অর্থ অর্থনৈতিক পুনর্গঠন। তারপরে কোশ্চেন দেখো যে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তাহলে মনে রাখবে বেলগ্রেড যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয় 1961 সালে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? তাহলে ভারতের যে বিদেশ নীতি, সেই বিদেশ নীতি অর্থাৎ ফরেন পলিসি, সেই বিদেশ নীতির প্রধান স্তম্ভ হচ্ছে জোট নিরপেক্ষতা, অর্থাৎ কোনো জোটে অংশগ্রহণ না করা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিদেশ নীতির প্রধান স্তম্ভ। তারপরে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে দেখো যে সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? তাহলে সিমলা যে চুক্তি সেটা সম্পাদিত হয়েছিল 1972 সালে। ঠিক আছে, মনে রাখবে। আর এটা কেন আর কি সম্পাদিত হয়? উত্তর হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালে কিন্তু বাংলাদেশ একটা আর কি দেশে পরিণত হয়। আগে কিন্তু সেটা ইস্ট পাকিস্তান ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। ঠিক আছে, তাহলে সেই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতও কিন্তু আর কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু সাহায্য করেছিল। ভারত ব্যতীত কিন্তু বাংলাদেশ স্বাধীন হতে পারতো না। ঠিক আছে, তাহলে এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংগঠিত যুদ্ধের অবসানের উদ্দেশ্যে 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। তাহলে মনে রাখবে, তাহলে 1972 সালে 1971 সালে কি হয় যে বাংলাদেশ একটি দেশে পরিণত হয়ে যায়। পশ্চিম পাকিস্তান যে ছিল সেই পশ্চিম পাকিস্তানকে হারিয়ে আর কি পূর্ব পাকিস্তান কিন্তু একটি দেশে পরিণত হয়ে যায়, সেই দেশটি হয়ে যায় বাংলাদেশ। তাহলে সেখানে ভারতেরও কিন্তু অনেকটা যোগদান ছিল, ভারতও সাহায্য করেছিল এই পূর্ব পাকিস্তানকে। তারপরে এই পূর্ব পাকিস্তানই বাংলাদেশ হয়ে যায়। তাহলে এই যে যুদ্ধে পশ্চিম পাকিস্তানের সঙ্গে বর্তমানে যে পাকিস্তান আছে সেটা আগে পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল। তাহলে সেই যে পশ্চিম পাকিস্তান আর বর্তমানে যে পাকিস্তান, সেই দেশটির সঙ্গে ভারতের যে একটা কি যুদ্ধ হয়েছিল বাংলাদেশকে সাহায্য করার জন্য, আমরা যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলাম, তার জন্য 1972 সালে সেই যুদ্ধকে কি মেটানোর জন্য, সেই যুদ্ধের অবসানের জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয় সিমলা, সেটা সিমলা চুক্তি নামে পরিচিত। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের পরমাণু নীতির মূল কথা কি? তাহলে ভারতের যে পরমাণু নীতি তার মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত নয়। অর্থাৎ আমাদের দেশে যদি কেউ কোনো আঘাত করে, কোনো পরমাণু বোমা ফেলায়, তারপরে আমরা কিন্তু তার বিরুদ্ধে, তার উত্তরে আমরা পরমাণু বোমা আর কি ফেলতে পারবো, কিন্তু আমরা কোনো দেশে প্রথমেই কিন্তু পরমাণু বোমা আর কি নিক্ষেপ করবো না। মনে রাখবে, তাহলে আমাদের ভারতের যে পরমাণু নীতির মূল কথাই হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত নয়। আমরা কোনো দেশকে প্রথমেই কিন্তু পরমাণু বোমা দিয়ে হামলা করব না।
তারপরে কোশ্চেন দেখো যে ব্রিক্স কি। তাহলে ব্রিক্স হচ্ছে এখানে কতগুলি দেশের একটা সংঘ, সেই দেশগুলির নাম এই ব্রিক্স যে আছে এই ব্রিক্সের মধ্যে কিন্তু নিহিত আছে। যেমন বি দিয়ে ব্রাজিল, আর দিয়ে রাশিয়া, আই দিয়ে ইন্ডিয়া, সি দিয়ে চায়না, আর এস দিয়ে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা। তাহলে এই যে দেশগুলি তার একটি সংঘ, ঠিক আছে। তাহলে উত্তরটা কি, যে ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মিলিত একটি সংঘ, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে অথবা দিয়ে একটি কোশ্চেন আছে যে গুজরাল নীতি কার সৃষ্টি। তাহলে গুজরাল নীতি কার সৃষ্টি, তাহলে একদম সোজা, যে গুজরাল এখানে নামই দেওয়া আছে, যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিল 12th প্রাইম মিনিস্টার আমাদের আই কে গুজরাল অর্থাৎ ইন্দ্র কুমার গুজরাল। তাহলে এই ইন্দ্র কুমার গুজরালকে আমরা আই কে গুজরালও বলি শর্টকাটে। তাহলে এই ইন্দ্র কুমার গুজরাল কিন্তু এই গুজরাল নীতির সৃষ্টি করে। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি। তাহলে উত্তর হচ্ছে যে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগণ মিলিতভাবে ওই আক্রান্ত রাষ্ট্রকে সামরিক বা অসামরিক নিরাপত্তা প্রদান করতে পারে, এটাই সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের কোনো একটা সদস্য আর কি রাষ্ট্রের উপর যদি কোনো একটা দেশ আক্রমণ করে, তাহলে কিন্তু জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদ কিন্তু আর কি পদক্ষেপ নেবে সেই দেশকে বাঁচানোর জন্য, ঠিক আছে, সামরিক দিক দিয়ে হোক আর অসামরিক দিক দিয়েই হোক। তাহলে নিরাপত্তা যে প্রদান করবে সেটাই হচ্ছে আর কি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়। তাহলে উত্তর হবে একবার। প্রতি বছর একবার করে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে সেই সাধারণ সভার অধিবেশন বসে। তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়। তাহলে উত্তর হচ্ছে মহাসচিবকে। মহাসচিবকে কিন্তু রাষ্ট্রসংঘের দূত বলা হয়। তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি। তাহলে ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, ঠিক আছে। তাহলে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনের যে আর কি জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো, সেটাই কিন্তু এই ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য। তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে আইএলও এর পূর্ণ রূপ কি। তাহলে আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মনে রাখবে। তাহলে আইএলও এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপরে কোশ্চেন দেখো যে জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো। তাহলে জাতিপুঞ্জের একটা দুর্বলতা হচ্ছে যে কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই, এই জাতিপুঞ্জের কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই। তারপরে কোশ্চেন দেখো যে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি। তাহলে উত্তর হচ্ছে অনেক সময় আইনসভা কিছু বিশেষ বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা শাসন বিভাগকে দিয়ে থাকে। এই ক্ষমতার দ্বারা শাসন বিভাগ যে আইন প্রণয়ন করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। অনেক সময় কি হয় যে আইনসভা আইন প্রণয়ন না করে সেই ক্ষমতা দিয়ে দেয় শাসন বিভাগকে। তাহলে সেই যে শাসন বিভাগ সেই ক্ষমতার দ্বারা যে আইন প্রণয়ন করে সেটাই হচ্ছে এখানে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমলারা হচ্ছেন বা আমলারা হলেন স্থায়ী প্রশাসক, এদেরকে কিন্তু সরানো যায় না, এরা কিন্তু 5 বছর পর পর আর কি সরে না। যেমন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এরা 5 বছর পর পর নির্বাচিত হয়ে আসে, ঠিক আছে, এরা অস্থায়ী, এটা স্থায়ী না। কিন্তু আমলারা অর্থাৎ যে আমাদের বিডিও আর কি এসডিও এরা যা আছে অর্থাৎ এন্ট্রান্স এক্সাম দিয়ে যারা আর কি শাসন বিভাগে যুক্ত হয় তারা কিন্তু আর কি আধিকারিকরা, তারা কিন্তু স্থায়ী শাসক। এটাই হচ্ছে আমলাতন্ত্রের একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে কাজকর্মের নিরপেক্ষতা, এরা কিন্তু নিরপেক্ষভাবে কাজ করে। তারপরে কোশ্চেন দেখো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ যে আইনসভায় দুটি কক্ষ থাকে, দ্বিকক্ষ বিশিষ্ট মানে দুটি কক্ষ থাকে। যেমন ভারতের আইনসভায় দুটি কক্ষ আছে, একটা রাজ্যসভা একটা লোকসভা। তাহলে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি হলো দুটি কক্ষের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে সুচিন্তিত আইন প্রণীত হতে পারে। তাহলে দুটি যদি কক্ষ থাকে তাহলে সুচিন্তিত আইন প্রণীত হতে পারে, এটা একটা পক্ষে যুক্তি। তারপরে কোশ্চেন দেখো যে লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গো ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন। মনে রাখবে দুজন ইঙ্গো ভারতীয় সদস্যকে কিন্তু আর কি রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করতে পারেন। তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন। তাহলে মনে রাখবে ইমপিচমেন্ট পদ্ধতি। ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা কিন্তু রাষ্ট্রপতি তার পদ থেকে আর কি পদচ্যুত হন। তারপরে কোশ্চেন দেখো যে রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে রাজ্য মন্ত্রিসভা মনে রাখবে বিধানসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে, এটা রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে। কিন্তু যদি বলা হতো যে কেন্দ্রীয় ক্ষেত্রে, কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে, তাহলে উত্তর হবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে, ঠিক আছে। কারণ এখানে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কোথা থেকে নির্বাচিত হয়ে আসে, মানে কি বিধানসভা থেকেই, এর জন্য বিধানসভার কাছে কি হয় যে এরা দায়বদ্ধ থাকে। আর কেন্দ্রীয় মন্ত্রিসভার ক্ষেত্রে তারা লোকসভা থেকেই আর কি নির্বাচিত হয়ে আসে,
লোকসভা থেকেই, তাহলে লোকসভার কাছে তাদের দায়বদ্ধ থাকতে হয়। তারপরে কোশ্চেন দেখো যে জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো। তাহলে জেলা পরিষদ অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের যে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা, তার মধ্যে প্রথমটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয়টা হচ্ছে জেলা পরিষদ। মানে সর্বোচ্চ স্তরে যে আছে জেলা পরিষদ, সেই জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস হচ্ছে, একটা হচ্ছে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, আর একটা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ। তারপরে অথবা একটি কোশ্চেন আছে দেখো যে জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো। তাহলে একটা হচ্ছে জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী কমিটি, আর একটা হচ্ছে কৃষি সেচ ও সমবায় স্থায়ী কমিটি। তারপরে কোশ্চেন দেখো যে বড় কমিটি কি। তাহলে এখানে বড় কমিটি হচ্ছে, উত্তর দেখো যে পৌরসভার 6টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটি বড় কমিটি গঠিত হয়। যে সব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা বড় কমিটির সদস্য হন। তাহলে মনে রাখবে যে পৌরসভার 6টি পরস্পর সংলগ্ন ওয়ার্ড নিয়ে একটি বড় কমিটি গঠিত হয়, আর যে সব ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় সেই সব ওয়ার্ডের যে নির্বাচিত কাউন্সিলররা থাকে তারাই এই বড় কমিটির সদস্য হন। তাহলে এই হয়ে গেল এসিকিউ টাইপ কোশ্চেন। তারপরে আছে বড় কোশ্চেন, 8 নম্বরই কোশ্চেন। 8 নম্বরই কোশ্চেন কিন্তু আমি যা দিয়েছি সব কমন পড়েছে। আমি 10টা আর কি দিয়েছিলাম, টোটাল 60টাই কমন পড়ে গেছে, ঠিক আছে? 60টা না 8টাই কমন পড়েছে। তাহলে প্রথম কোশ্চেন, বড় কোশ্চেন এসেছে যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে এসেছে যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন এসেছে যে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। আর অথবা দিয়ে এসেছে যে গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা লেখো। তারপরে তৃতীয় কোশ্চেন এসেছে যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর অথবা দিয়ে এসেছে যে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। চতুর্থ কোশ্চেন এসেছে যে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর অথবা দিয়ে লেখা আছে যে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। তাহলে এই যে 2024 সালের এই 8 নম্বরই বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন আর কি এমসিকিউ এসিকিউ প্রায় সমস্তটাই আর কি কমন পড়েছে, ঠিক আছে? আর বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি অধ্যায় ধরে ধরে কিন্তু ক্লাস করানো হয়েছে। তাহলে যারা আগামী বছরে ক্লাস আর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু বলে রাখছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, বা যারা আর কি এখানে উচ্চ মাধ্যমিক এবার দিলে তারা তাদের ভাই বোনদের কাছে এই চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।